ঝর্ণা চৌধুরীর স্কুল সার্টিফিকেট দেখে সব সত্যি জেনে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে গীতা মেহেককে বলতে থাকে, মেহেক তুমি চিন্তা করো না, এখন আমি যাব সত্য উদ্ঘাটন করতে। এইটাই সেই সময় যখন ধীমান সেনের বাড়িতে গিয়ে সমস্তটা সার্চ করতে হবে। এরপর উকিল দিদিকে সাবধান করতে থাকে পদ্ম, আর বলে, উকিল দিদি এটা তো অনেক বড় রিস্কের কাজ, আমার কিন্তু খুব ভয় লাগছে, তুমি পারবে তো? গীতা বলে, যত বড়ই রিস্কের কাজ হোক না কেন, আমার শ্বশুর মশাইকে বাঁচাতে হলে এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখনই পদ্ম বলে, কিন্তু সাবধানে যা করবে, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, তোমার তো আর শত্রুর অভাব নেই, সবাই তোমাকে টার্গেট করে। গীতা বলে, যে যাই টার্গেট করুক না কেন, টার্গেট আমি ফিক্সড করি। এরপর গীতা মেহেককে বলে, এখনও নিশ্চয়ই অগ্নিজিৎ মুখার্জির খাওয়াও হয়নি, ওই বাড়িতে আমি যখন ছিলাম তখন তো অনেক ভালো কিছুই ছিল, আমি ওনাকে ঠিক খাইয়ে দিতাম, কিন্তু এখন তো আর নেই। তুমি এক কাজ করো না মেহেক, তুমি ওনাকে ফোন করো আর বলো উনি যেন অন্তত সময় সময় ওষুধ আর খাবারটা খায়, বুঝতে পেরেছো তো? মেহেক তখন বলে, আমার পাপা, আমার বাড়ির লোক তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে, কিন্তু তুমি এত কিছু সব খেয়াল রেখেছো, তোমাকে যে আমি কি বলবো না গীতা বৌদি, আমি সেটাই মাঝে মধ্যে বুঝতে পারি না। গীতা তখন বলে, এসব নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না, তোমাকে আমি যেটা বললাম তুমি শুধু সেটা করো, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে যে তোমার গীতা বৌদি সবসময় তোমার সাথে ছিল আর সাথে থাকবে, তুমি এসব নিয়ে একদম ভয় পাবে না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। মনে মনে একটা কথাই মেঘ ভাবতে থাকে, গীতা বৌদি যদি পাশের থেকে হাত ধরে তাহলে আর কোনো তোয়াক্কা করতে হবে না। এর মধ্যেই গীতা আর বড়বাবু রওনা দিয়েছে ধীমান সেনের বাড়ির উদ্দেশ্যে। অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে মেহেক আর বলে, পাপা তুমি কেন খেতে চাইছো না বলো তো, তুমি প্লিজ খেয়ে নাও। অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন খাবো আমি, কিসের জন্য খাবো? তুমি গীতা তোমরা যা শুরু করেছো, তোমরা আমার বিরুদ্ধে কোর্টে কেস লড়ছো, এটা আমার কাছে একটা কত ধিক্কারজনক ঘটনা, তোমরা বুঝতে পারছো না? তারপরেও এই কথাগুলো কি করে বলতে পারো, আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর মেহেক বলে, প্লিজ পাপা তুমি এসব নিয়ে অত বেশি ভেবো না, তুমি দয়া করে খাবারটা খাও, তোমাকে তো ওষুধগুলোও খেতে হয়। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি জানিয়ে দেয় সে খাবার খাবে না, সে ওষুধ খাবে না। এরপর ফোনটা কেটে দেয়। মেহেক তো অনেক কষ্ট পায়। পদ্ম বলে, চিন্তা করো না, উকিল দিদি নিজের দায়িত্ব সহকারে সবটা সামলে দেবে। বড়বাবু গীতাকে বলে, অগ্নিকন্যা আমার কিন্তু খুব ভয় লাগছে, আমার কাছে কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট ছাড়া অন্য কারোর বাড়ি সার্চ করা যায় না। গীতা বলে, বড়বাবু আপনি একটু শান্ত হন, হয় এসপার নয় ওসপার, একটা না একটা রিস্ক তো আমাদের নিতেই হবে, বলুন আজকেই সেই উপায়টা। এরপরেই গীতা তন্ন তন্ন করে কিছু ফাইল খুঁজতে থাকে আর কিছু ফাইল পেয়েও যায়, যেটার থেকে অনেক বড় সত্যি জানতে পারে আর বলে, ও মাই গড, এটা তো আমি ভাবতেই পারিনি এরকমটা হতে পারে। এর মধ্যেই কারোর একটা আশার শব্দ শুনতে পায় বড়বাবু আর গীতা। সাইডে লুকিয়ে পড়ে, এসেছিল সিকিউরিটি এসে চেক করতে গেলে বড়বাবু সিকিউরিটিকে এমন মারধর দেয় সে পড়ে রয়েছে। আর অন্যদিকে ধীমান সেন চলে এসেছে। ধীমান সেন এসে ড্রিঙ্ক করতে থাকে। তখনই গীতা বলে, তা বলছি সব ঠিক আছে তো? এরপর গীতাকে নিজের বাড়িতে দেখে অবাক হয়ে যায় ধীমান সেন আর প্রশ্ন করে, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আপনি এখানে কেন এসেছেন। গীতা তখন বলে, আমি এখানে আসি আর না আসি তাতে কি যায় আসে, যা যা সত্যিগুলো আমি জানতে পেরেছি না, সেই সত্যিগুলো জানতে পারলে আপনি নিজেই চমকে যাবেন, কি করে পারেন এত নীচ কাজ করতে। এর মধ্যেই ধীমান সেন বলে, তোমাকে কিন্তু আমি দেখে নেব। গীতা বলে, আমাকে আর কি দেখবেন, আপনাকে দেখার সময় চলে এসেছে। আমার শ্বশুরমশাইয়ের এত বেশি রোয়াব ছিল, কিন্তু সেটা আপনি একেবারে সরিয়ে দিয়েছেন, আপনার হাতের ডগায় রেখেছেন, কি করতে চাইছেন বলুন তো? এর মধ্যেই ধীমান সেন বলে, আপনি আমার বাড়িতে ঢুকলেন কি করে ঢুকলেন? গীতা বলে, সিকিউরিটিরা যদি আটকাতে যেত তাহলে ওরাও জানতো যে এটা একটা নীতিবিরুদ্ধ কাজ, যেটা ওরা করতে পারে না। বাইরে বড়বাবু পুলিশ ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে, বলুন ডাকবো তাকে, ডাকবো? এরপর অগ্নিজিৎ মুখার্জির কথাই বলতে থাকে গীতা আর বলে, অগ্নিজিৎ মুখার্জি কখনোই কৃপানের কেসটা লড়তো না যদি না আপনি ওনাকে থ্রেট করতেন, কিন্তু আপনি কি বিষয় নিয়ে থ্রেট করছেন সেটা আমি জানতে পেরে গেছি। এরপর ধীমান সেন ভয় পেয়ে যায় আর বলে, কি বলছেনটা কি আপনি? গীতা বলে, হ্যাঁ আমি তো একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে তো আর মনে হচ্ছে না।
তার মধ্যেই ধীমান সেন গীতাকে ভয় পেতে শুরু করে আর গীতা বলে, এর পরের দিন দেখবেন কেসটা কোন দিকে ঘুরে যায় ধীমান সেন, চাইলেও আপনি আর নিজের হাতের মধ্যে রাখতে পারবেন না কেসটা। এরপর গীতা তো বেরিয়ে যায়। ধীমান সেন বলে, এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না, একে তো জব্দ করতেই হবে। তার মধ্যেই ঝর্ণা চৌধুরী ফোনে কথা বলতে থাকে আর তখনই চলে এসেছে গীতার। বলে, বাবা এত দামি দামি সব জিনিসপত্র, লটারি লেগে গেছে নাকি? তা লটারি কাটা কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব একটা ভালো না, লাভ যেমন হয় লোকসানও কিন্তু সেরকম হতে পারে। ঝর্ণা চৌধুরী বলে, আপনি আপনি এখানে কি করতে এসেছেন? গীতা বলে, অনেক দরকার আছে আপনার সাথে, তাই তো আসতে বাধ্য হলাম, না এসে কি আর থাকতে পারি বলুন তো। ঝর্ণা চৌধুরী বলে, এখন আপনি এখান থেকে যান, আমার কিছু কাজ আছে, আমাকে এখন সেগুলো করতে হবে। এর মধ্যেই গীতা বলে, আমি তো যাব না, আপনার তো নিউ টাউনে 3.5 কোটি টাকার একটা বড় বাংলো আছে তাই না? একটা দামি গাড়িও আছে, যদিও সেই দামি গাড়ির কাগজপত্র আমার কাছে নেই, ডিটেলসটা। একটা বিদেশি ফোন ইউজ করেন, তাও আবার 512 GB। আর তারপরে তো গয়না গাটি আরও অনেক কিছু আছে। বলছি ঝর্ণা চৌধুরী, সঞ্জয় চৌধুরীকে ভুলে গিয়ে এত কিছুর মালকিন কবে হয়ে গেলেন আপনি? ঝর্ণা চৌধুরী বলে, সেটার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, বুঝেছেন? গীতা বলে, সেটা তো বুঝতে পারলাম, তবে সাপের গর্তে যে আপনি হাত ঢুকিয়েছেন সেটা তো বুঝতে পারছি, কিন্তু সাপটাকে আপনি নাকি অন্য কেউ? তার মধ্যেই চলে এসেছে ভজন মিত্তির আর বলে, সেটা তোকে জানতে হবে না, তুই এসবের মধ্যে মাথা ঘামাস না। এরপর ঝর্ণা চৌধুরীকে নিয়ে বেরিয়ে যায় ভজন। আর তখনই গীতা ভাবে, কি করে যে আমি সাপটাকে খুঁজে বার করি। হঠাৎ করেই ঝর্ণা চৌধুরীর স্কুল সার্টিফিকেট দেখতে পেয়ে যায় গীতা, আর সেখানে লেখা আছে কালিম্পংয়ের একটা স্কুল থেকে পাশ করেছিল ঝর্ণা চৌধুরী। কিন্তু কালিম্পংয়ের স্কুলের গেলেই যে সমস্ত ডিটেলস পাওয়া যাবে সেটা গীতা বুঝে গেছিল, আর এটাও বুঝতে পারে সে অনেকটা সত্যি জেনে গেছে আর বাকিটা ঠিক জেনে নেবে। এর মধ্যেই মেহেক ওয়াশরুমে যাচ্ছিল, বস্তির ওয়াশরুমে, আর ঠিক তখনই চলে এসেছে বাড়ির সবাই, বিশেষ করে গিনি, এসেছে আরও অনেকেই, পরম, বন্নি এসে মেহেকের এই অবস্থা দেখে আরও বেশি করে বকবক করতে শুরু করে। মেহেক বলে, আমাকে লড়াই করতে হলে হবে, তবে কৃপানের শাস্তির ব্যবস্থা করেই আমি ছাড়ব, আমাকে কেউ আটকাতে পারবে না। তখন গিনি বলে, তুমি এখন কমন বাথরুম ইউজ করছো, এই বস্তিতে রয়েছো, এই কলোনি এটা আর কি, তুমি এখানে রয়েছো কি করে? তখন গীতা বলেন, এই বস্তিতেই তো একটা সময় আপনি কাটিয়েছেন তাই না ম্যাডাম? এখন তো বড়লোক বাড়ির বউ হয়ে সব কিছুই ভুলে গেছেন। গিনি বলে, শোন, তুই কিন্তু আমাকে অপমান করবি না, যেটা আমি মেনে নিতে পারছি না। গীতা বলে, তাহলে আপনি আমার বোনকে অপমান করার সাহস কেন দেখাচ্ছেন? এরপর গিনি আর কিছু বলতে পারে না। এর মধ্যেই মুখার্জি বাড়ির সবাই চলে গেলে কৃপানরা এসে ঝামেলা করতে শুরু করে আর বলে, বরযাত্রীটা তো চলে গেছে, এবারে বর এসেছে, এবারে আমি মেহেককে তুলে নিয়ে যাব। গীতা তখন বলে, ওর গায়ে একটা হাত দিয়ে তো দেখ, তারপর দেখ তোর কি অবস্থা করি। এরপর কৃপানকে মারতে শুরু করে গীতা।